প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি উত্তম কুমার ঘোষ, সহকারী শিক্ষক, টলতা মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে তোমাদেরকে বাংলা নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র কারক ও বিভক্তির ওপরে ক্লাস নেব। গত ক্লাসে কারক ও বিভক্তির তিনটি কারক আমরা আলোচনা করেছিলাম, তিনটি কারক। তো আমি এখন সেগুলো দেখব যে কার কেমনটা মনে আছে। আমি তিনটা উদাহরণ দিই। 1 নম্বর আলোচনা করেছিলাম কর্তৃকারক। কর্তৃকারক এখানে বলা হয়েছিল যে কর্তাকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর আসবে সেটি কর্তৃকারক। আমরা যদি বলি বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে দাগ আছে বাঘে মহিষে। তাহলে কে এক ঘাটে জল খায়? বাঘ আর মহিষ। দুটি কর্তা যদি একই সাথে একই কাজ করে, আমি বলেছিলাম সেটি হবে ব্যতিহার কর্তা। তাহলে এটা হবে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। তাহলে এটা কি হবে? কর্তায় কর্তায় সপ্তমী। 2 নম্বর কর্মকারক। কর্মকারক কর্মকারক চিনতে হলে ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। কি দিয়েছেন? কলম। কাকে দিয়েছেন? আমাকে। তাহলে আমাকে আর কলম, এখানে দুইটা কর্ম আছে। 3 নম্বর করণ কারক। করণ কারক একটু মনে করে দেখো। করণ শব্দের অর্থ বলেছিলাম যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ। করণ শব্দের অর্থ বলেছিলাম কি? যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ। তাহলে আমরা যদি বলি লাঙল দ্বারা জমি চাষ করা হয়, লাঙল দ্বারা জমি চাষ করা হয়। তাহলে এখানে আছে যদি লাঙল দ্বারা, কি দ্বারা? লাঙল দ্বারা। লাঙল হচ্ছে জমি চাষ করা, সহায়ক হিসেবে কাজ করছে, আমরা যন্ত্রও বলতে পারি। গৃহস্বামীকে ডাকাতরা লাঠি দিয়ে মেরেছে। গৃহস্বামীকে ডাকাতরা লাঠি দিয়ে মেরেছে, এটাও করণকারক হবে। তাহলে প্রথমে কর্তৃকারক, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষের তলায় দাগ আছে, তাহলে হবে কি? কর্তায় সপ্তমী হবে। কর্মকারক, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। কি দিয়েছেন? কলম। কাকে দিয়েছেন? আমাকে। তাহলে দুটো উত্তর পাওয়া যাচ্ছে, এখানে দুটি কর্ম আছে, দ্বিকর্ম বলা হয়। করণ কারক, করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ। তাহলে এখানে যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণের থেকে একটি আছে লাঙল দ্বারা জমি চাষ করা হয়। তাহলে এই তিনটে আলোচনা গতদিন হয়ে গিয়েছিল। আজকে বাকি যে তিনটা আছে তার বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনা করব সম্প্রদান কারক নিয়ে। সম্প্রদান কারক নিয়ে। তাহলে 4 নম্বর হবে কি? সম্প্রদান কারক।
সম্প্রদান কারক। সম্প্রদান কারকের সংজ্ঞা হচ্ছে, সম্প্রদান কারকের সংজ্ঞা হচ্ছে সত্য ত্যাগ করে দান। সত্য, যদি সত্য ত্যাগ করে দান করা হয় তাহলে তাকে বলা হবে সম্প্রদান কারক। সত্য ত্যাগ করে দান বা অর্চনা বোঝালে সম্প্রদান কারক হয়। আমি দান করব, দানে কোনো সত্য থাকবে না, সেটি হবে সম্প্রদান কারক। যেমন একটি সহজ উদাহরণ, ভিখারিকে ভিক্ষা দাও। ভিখারিকে ভিক্ষা দাও। ভিখারিকে ভিক্ষা দাও, আমরা ভিখারিকে ভিক্ষা দেব কিন্তু কোনো সত্য থাকবে না, এইটাকে বলা হবে সম্প্রদান কারক। এছাড়াও আছে অন্ধজনে দেহ আলো। অন্ধজনে দেহ আলো, অন্ধজনকে আলো দাও, অন্ধজনে আলো দাও, এটাও সত্য ত্যাগ করে দান। কিন্তু যদি কোথাও সত্য ত্যাগ করে দান না হয়, সত্য ত্যাগ করে দান না বোঝায়, তাহলে সেটি হবে কর্মকারক। যদি সত্য ত্যাগ করে দান না বোঝায় তাহলে কি হবে? তাহলে সেটি হবে কর্মকারক। যেমন সত্য ত্যাগ করে দান না বোঝালে, সত্য ত্যাগ করে দান না বোঝালে কর্মকারক হবে। সত্য ত্যাগ করে দান না বোঝালে কি হবে? কর্মকারক হবে। যেমন ধোপাকে কাপড় দাও। ধোপাকে কাপড় দাও, এখানে ধোপা কাপড় কেসে দেবে পয়সার বিনিময়ে, যে কারণে ধোপাকে কাপড় দাও এটি হবে কর্মকারক, কর্মে দ্বিতীয় হবে, কর্মে দ্বিতীয়। এটা মনে রাখতে হবে। তাহলে সম্প্রদান কারক আমি আবার বলি, সত্য ত্যাগ করে দান বা অর্চনা বোঝালে সম্প্রদান কারক হবে। এখানে সাহায্য আসতে পারে, ভিখারিকে ভিক্ষা দাও, অন্ধজনে দেহ আলো, সৎপত্রে কন্যা দান করো, ঠিক আছে। আর যদি সত্য ত্যাগ করে দান না বোঝায় তাহলে সেটি অবশ্যই কর্মকারক হবে। ধোপাকে কাপড় দাও, এটা কর্মে দ্বিতীয়া। এবার আমরা যাব 5 নম্বর অপাদান কারকে। 5 নম্বর কারকের নাম কি? অপাদান কারক। অপাদান কারকটা খুবই সহজ। পাঁচ নম্বর হচ্ছে অপাদান কারক। অপাদান কারক, অপাদান কারক চিনবার সহজ উপায় হচ্ছে কোনো কিছু থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, রক্ষিত, দ্রুভীত, ভয়ভীত, সন্ত্রস্ত অবস্থা বিরাজ করলে সেখানে অপাদান কারক হয়। তাহলে কি কি হবে? জাত থেকে কোনো কিছু, আমরা সংজ্ঞা যদি দিই তাহলে হবে জাত থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, রক্ষিত, দূরীভূত।
ভয় ইত্যাদি প্রকাশ করলে তাকে অপাদান কারক বলে। তাহলে যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, রক্ষিত, দ্রবীত, ভয় ইত্যাদি প্রকাশ করলে তাকেই অপাদান কারক বলা হয়। তাহলে বিচ্যুত কেমন? বিচ্যুত আমরা যদি বলি ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, তাহলে ছাদে পানি ছিল, সেই পানিটা বিচ্যুত হয়ে নিচে আসছে। গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে, পাতা ছিল গাছে, সেখান থেকে বিচ্যুত হয়ে নিচে আসছে। তাহলে উদাহরণ হবে গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে। বেশিরভাগ ক্ষেত্রে অপাদান কারকে পঞ্চমী বিভক্তির ব্যবহার হয়, এটা একটা তথ্য। আচ্ছা, বিস্তৃত গৃহীত কেমন? গৃহীত শক্তি থেকে মুক্ত মেলে, অর্থাৎ আমরা গ্রহণ করব শক্তি অর্থাৎ ঝিনুক, শক্তি থেকে মুক্ত মেলে, শক্তি থেকে মুক্ত মেলে। তাহলে শক্তি অর্থ ঝিনুক, ঝিনুক থেকে মুক্ত পাওয়া যায়, এটা হচ্ছে জাত। 3 নাম্বার বিরত যদি বলি, বিরত যেমন পাপে বিরত হও, পাপে বিরত হও, পাপে, পাপে বিরত হও। 4 নাম্বার দূরীভূত দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দূরীভূত। রক্ষিত রয়েছে, রক্ষিত বিপদে মরে রক্ষা করে নয় আমার প্রার্থনা, বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে। তাহলে এটা হচ্ছে রক্ষিত। 5 নম্বর হচ্ছে কি দূরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। 6 নাম্বার দিয়ে শেষ করব। 6 নাম্বার হচ্ছে ভয়, যা থেকে ভয় পাওয়া যাবে, যদি কোনো কারকে ভয়ের উল্লেখ থাকে নিঃসন্দেহে সেটি অপাদান কারক। যেমন ভয় কি? বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে। এখানে 6টা উদাহরণ দিলাম। গাছ থেকে পাতা পড়ে, এটা বিচ্যুত হচ্ছে, শক্তি থেকে মুক্ত মেলে, এটা হচ্ছে জাত। আর পাপে বিরত হও, এটা বিরত, বিপদে মরে রক্ষা করো, এটা রক্ষিত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দূরীভূত, বাবাকে বড্ড ভয় পাই, ভয়। তাহলে যদি বিস্তৃত, গৃহীত, জাত, বিরত, রক্ষিত, দূরীভূত এবং ভয় কোনো কারণে কোনো জায়গায় যদি উল্লেখ থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা মনে করব এটি অপাদান কারক। অর্থাৎ অপাদান কারকগুলো খুবই সহজ, চিনতে কোনোই সমস্যা হয় না। এবার যাব 6 নাম্বার অর্থাৎ সর্বশেষ। ছয় নাম্বার অধিকরণ কারক। 6 নাম্বার কি? অধিকরণ কারক।
অধিকরণ কারক। অধিকরণ কারক হয়, অধিকরণ কারক চিনতে গেলে সহজ কয়েকটি উপায় মনে রাখতে হবে, তাহলে অধিকরণ কারক কখনোই ভুল হবে না। সেটা কি কি? স্থান, কাল, বিষয় ও নৈকট্য। এই চারটা জিনিস যদি মনে থাকে তাহলে অধিকরণ কারক চিনতে কারো কোনো কখনোই অসুবিধা হবে না। স্থান, কাল, বিষয়, স্থান, কাল, বিষয় ও নৈকট্য, এই কয়টা জিনিস মনে রাখলে অধিকরণ কারক চিনতে কোনো অসুবিধা হবে না। স্থান যেমন আমরা যদি বলি 1 নম্বর ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা স্থান বোঝাচ্ছে। কাল প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে। বিষয় রায়হান ব্যাকরণে ভালো, ব্যাকরণে। নৈকট্য, নৈকট্য অর্থাৎ নিকট। যদি কোনো নিকট প্রকাশ পায় তাহলে আমরা নিঃসন্দেহে মনে করবে সেটি অধিকরণ কারক। নিকট কেমন? রাজার দুয়ারে হাতি বাঁধা, রাজার দুয়ারে হাতি বাঁধা, দুয়ারে। তাহলে এখানে চারটা জিনিস দেখলাম, স্থান, কাল, বিষয়, নৈকট্য। আরো একটা জিনিস আছে পাত্র। স্থান, কাল, এখানে দিয়ে দিই পাত্র। পাত্রটা দিয়ে নি, পাত্র কেমন? পাত্র যেমন যদি বলি পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, তাহলে পুকুরটাই পাত্র হিসেবে ব্যবহার হবে। পুকুরে মাছ আছে। তাহলে এখানে স্থান, কাল, পাত্র, বিষয়, নৈকট্য, পাঁচটা জিনিস মনে রাখলে অধিকরণ কারক চিনতে খুবই সহজ হবে। তাহলে স্থান, ঢাকা স্থান, এখানে প্রভাত সময় বা কাল বোঝাচ্ছে। পাত্র পুকুর বোঝাচ্ছে। রান ব্যাকরণে ভালো, ব্যাকরণটা বিষয় বোঝাচ্ছে। রাজার দুয়ারে হাতি বাঁধা, এটি হচ্ছে কি দুয়ারে নৈকট্য বোঝাচ্ছে, মানে দরজার নিকটে হাতি বাঁধা আছে। এছাড়াও অধিকরণ কারককে 3 ভাগে ভাগ করা হয়। আধারাধিকরণকে 3 ভাগে ভাগ করা হয়। এই 3 প্রকার কি কি? অধিকরণ কারক এছাড়াও 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ঐকদেশিক অধিকরণ। ঐকদেশিক অধিকরণ। ঐকদেশিক অধিকরণ কাকে বলে? যে অধিকরণ কারকের সমস্ত বৈশিষ্ট্য থাকার পরে যদি অনেক বড় জায়গার মধ্যে কিছু জায়গায় ক্রিয়া সম্পাদন হয় তাহলে তাকে বলা হবে ঐকদেশিক অধিকরণ। যেমন নদীতে মাছ আছে, নদীতে মাছ আছে, নদীতে। একটু খেয়াল করো, বুঝতে পারবে ঐকদেশিক অধিকরণ কি হবে? অনেক বড় জায়গার মধ্যে কয়েকটা জায়গায় ক্রিয়া সম্পাদন হয়ে থাকবে। যেমন নদীতে মাছ আছে, মাছ কিন্তু সব জায়গায় নেই, কয়েকটা জায়গায় আছে, এই কারণে ঐকদেশিক অধিকরণ নদীতে। খ নাম্বার
অভিব্যাপক অধিকরণ, অভিব্যাপক অধিকরণ। যে অধিকরণ কারকে ক্রিয়া একটি বিশেষ জায়গায় ক্রিয়া সমস্ত অংশে সংঘটিত হয় তাকে অভিব্যাপক অধিকরণ কারক বলা হয়। তাহলে ক্রিয়া কী হবে? সমস্ত অংশে ব্যাপ্ত থাকবে, সমস্ত অংশে ব্যাপ্ত থাকবে। যেমন তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তিলে তৈল আছে। তাহলে একটু খেয়াল করো, তিলের সমস্ত অংশব্যাপী তৈল আছে। তিলে কিন্তু দুই এক জায়গায় তৈল থাকে না, তিলের সমস্ত অংশব্যাপী তৈল থাকে, যেখানে তিলে হচ্ছে অভিব্যাপক অধিকরণ কারক। গ নাম্বার হচ্ছে বৈষয়িক অধিকরণ। বৈষয়িক অধিকরণ, বৈষয়িক অধিকরণ, বৈষয়িক অধিকরণ চিনবার, বৈষয়িক অধিকরণ চিনবার সহজ উপায় হচ্ছে যে অধিকরণ কারকে বিষয় থাকবে এবং সেই সাথে কি থাকবে? বিষয়ের সাথে একটি বিশেষ বাহিনীর গুণ বোঝাবে, একটি বিশেষ বাহিনীর গুণ বোঝাবে। যেমন যদি বলি রাকিব অঙ্কে ভালো, ব্যাকরণে কাঁচা। রাকিব অঙ্কে ভালো, ব্যাকরণে কাঁচা। তাহলে অঙ্ক আর ব্যাকরণ দুটো বিষয় বোঝাচ্ছে, যে কারণে এটি হবে বৈষয়িক অধিকরণ। আর একটা কি বললাম? যে কোনো বিশেষ বাহিনীর বিশেষ গুণ বোঝাবে, সেটি কেমন? যেমন আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে ও অপরাজেয়। জি, এখানে কি বলা হয়েছে? আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। তো এখানে যুদ্ধের নিচ দাগ, যুদ্ধে। তাহলে সেনাবাহিনী একটি বিশেষ বাহিনী, তাদের বিশেষ গুণ বোঝাচ্ছে, যে কারণে এটি অবশ্যই বৈষয়িক অধিকরণ কারক হবে। তাহলে আমরা আজকে কর্তৃ, কর্ম, করণ এবং সেই সাথে অপাদান, অধিকরণ, সম্প্রদান, সমস্ত কারক অর্থাৎ 6টা কারক শেষ করলাম। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।